কি সমস্যা কেন দেখা যায় না বোর্ড দেখা যায় হ্যালো আচ্ছা জি স্যার দেখা যায়। আচ্ছা আমরা শুরু করি আমরা কতগুলো থিওরেম ডিসকাস করতেছিলাম প্রিভিয়াস লেকচারস গুলোতে এখন তারই ধারাবাহিকতা টুডে we will discuss about next theorem that is maximum power transfer theorem. The theorem is known as maximum power transfer theorem. Maximum power power transfer theorem. Also in the power equation, maximum power transfer theorem. The next theorem হলো maximum power transfer theorem. This theorem is used in communication field for electronic devices. That means digital circuit এর ক্ষেত্রে আর কি analog circuit না and very useful where we are going to calculate power dissipated by the circuit elements of the network. সেই সব ক্ষেত্রে আমাদেরকে এই ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম ইউজফুল মানে ইউজ করে থাকে আর কি সাধারণত আমরা ঠিক আছে তো দ্যাট ইজ হোয়াই ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট থিওরেম বিকজ এনার্জি ইজ আওয়ার হোল আলটিমেট গোল উইদাউট এনার্জি তো আমরা কোনো কিছু করতে পারি না সব রিসার্চ সব গবেষণা সব পড়াশোনার মূল হলো এনার্জি অ্যাচিভ করা বুঝতে পারছো আর যার যত এনার্জির রিজার্ভ আছে সে তত ধনী ধনাঢ্য ইত্যাদি ইত্যাদি সবকিছু অর্ডারে আছে কোনো কিছু ডিসঅর্ডারে থাকবে না আমাদের যে পাওয়ার সেক্টর অনেক ডেভেলপ হয়ে যাওয়ার জন্য আজকে আমরা যেগুলো স্মুথলি করতে পারতেছি আগের অবস্থা হলে 4 ঘন্টা 3 ঘন্টা ধরে লোডশেডিং আর কিসের ক্লাস কিসের অনলাইন কি হবে কিছুই হইতো না এই পাওয়ারটা মোটামুটি এখন স্টেবল অবস্থা আছে জন্য মোটামুটি আমরা এটা স্মুথলি চালাতে পারছি বুঝতে পারছো লোডশেডিং থাকলেও এখন মিনিমাম লোডশেডিং আছে এক্সেপ্ট কিছু কিছু এরিয়া বাদে আর কি সেটা থাকবে সেটা যেহেতু বাংলাদেশ সেই দেশ না এখনো তো উন্নত দেশ তো হয় নাই এখন আসলে এ আসলে সে আসলে এগুলি একটু সমস্যা করে বলে আমাকে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা লেখছো এখানে কি বললাম একটু আগে এটা কোথায় ব্যবহার হয় থিওরামটা বললাম কমিউনিকেশন সেক্টরে কমিউনিকেশন ফিল্ডে কে বলতে পারে কমিউনিকেশন সেক্টর একটা উদাহরণ দিতে পারবা তোমাদেরই তো ফিল্ড হ্যাঁ তুমি এটার একটা আছে ডিসিপ্লিনই আছে এখন অন্য অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয় একসময় এটা খুব পপুলার ছিল এখন একটু ভাটা পড়ছে আর কি এখন একটু ভাটা পড়ছে একসময় খুব পপুলার ছিল কমিউনিকেশন আচ্ছা তাহলে লেখো the theorem states as before যেভাবে আমরা সবসময় পড়াশোনা করে আসছি এতদিন the theorem that states আছে দেখলাম একটা দেন লেখো লিখতেছো তোমরা নাকি
হ্যালো জি স্যার হ্যালো লিখতেছি a resistive load a resistive load will receive maximum or from a network on a network if a resistive load এটা বলা তো দরকার নেই এগুলো সমস্যা আমি এই জন্য তো পড়াশোনা কি করাবো সব সমস্যার মধ্যেই তো আচ্ছা a resistive load will receive maximum power from a network if লেখো if total internal resistance equals to the load resistance. As VIEWED viewed from output terminals. Output terminals with sources with the condition all sources are removed except their internal resistances. দেখি কোথায় ভুল হলো করে দেখি a resistive load will receive maximum power from a network if total internal resistance equals বন্ধ বলা ধরো Q A হবে equals to the load resistance as viewed from the output terminals with the condition all sources are removed except EIR না দেয়ার বানান TH EIR না দেয়ার বানান তো হয়নি TH EIR except their internal resistances. This is the theorem of the maximum power transfer theorem. Clear? আমরা লোড কি জিনিস রেজিস্টিভ কি জিনিস জানি নেটওয়ার্ক কি জিনিস জানি ইন্টারনাল রেজিস্ট্যান্স কি জিনিস সেটাও জানি ঠিক আছে আর যখন সোর্স রিমুভ করে তখন কি হয় ইন্টারনাল রেজিস্ট্যান্স সেটাও জানি কারণ আমরা অনেক এগুলো নিয়ে পড়াশোনাও করছি এবং প্রবলেম সলভও করছি কাজে এখানে যেসব শব্দ এখানে লেখা আছে এটা কি আমাদের কাছে কোনো নতুন না আননোন না সব শব্দই টার্ম ইত্যাদি টার্মিনোলজি সবই পরিচিত এবং তাই হওয়ার কথা এখন আজকে যে এসে ক্লাসে জয়েন করছে সে তো এগুলো আর কিছু বুঝতে হবে না
তার কাছে নানা ধরনের কিউরিসিটি কোশ্চেন প্রাইমারি স্কুল ছেলেদের মতোই মনে হবে এখন। আচ্ছা, ঠিক আছে, বোঝা গেছে? কারো কোনো প্রশ্ন আছে নাকি? হ্যাঁ, অর্থাৎ এই যে বলা আছে না, এই যে এখানে এই যে টোটাল ইন্টারনাল রেজিস্ট্যান্স ইকুয়ালস টু দ্য লোড রেজিস্ট্যান্স, অর্থাৎ আর এটা ইজ ইকুয়াল টু হলো লোড রেজিস্ট্যান্স। এই কন্ডিশনে এই থিওরেমটা ফুলফিল হবে, আদারওয়াইজ নট। আর আমরা জানি অ্যাকর্ডিং টু দ্য থেভেনিনস থিওরেম, দিস ইজ as like as হলো থেভেনিন রেজিস্ট্যান্স। এই টোটাল রেজিস্ট্যান্স ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম gives us হলো ইকুয়ালিটি between two parameters, এই যে two values, and according to থিওরেম হলো কি থেভেনিনস থিওরেম, আমরা জানি সেটাই হলো থেভেনিনস থিওরেম। এই যে কেন as viewed, এই যে as viewed, আচ্ছা এই কালি দেই দাঁড়াও, as viewed from the output terminals। আমরা যখন থেভেনিনস থিওরেম স্টাডি করছি, প্রবলেম সলভ করছি, তখনও কিন্তু আউটপুট টার্মিনাল থেকেই আমরা সবকিছু লক্ষ্য করছি। সেখানে কতটুকু কারেন্ট ফ্লো হয় সেই ফ্লো আমরা বের করছি ইউজিং হলো থেভেনিনস থিওরেম। এবং তখনই দেখা যাচ্ছে যে সেই যে রেজিস্ট্যান্সটা বের করি সেটা টোটাল রেজিস্ট্যান্স অফ দ্য সার্কিট, এন্ড দ্যাটস ইকুয়ালস টু দ্য থেভেনিনস রেজিস্ট্যান্স। এখানেও ঠিক একই কথাবার্তা, এই যে যার জন্য দিস ইকুয়ালিটি ইজ ভ্যালিড। এটাই আমাদের এখন প্রুভ করে দেখাইতে হবে। লেট আস প্রুভ দিস রিলেশন, ঠিক আছে, and find out the maximum power. We have to prove this relation, equality, and find out the maximum power theorem. So let us go to prove the theorem of maximum power transfer theorem. ঠিক আছে, ক্লিয়ার? না বুঝলে জিজ্ঞেস করো সব। Let us consider a network. লেখো লেখো, let us consider a network. দেখছো? shown in figure 1, আজকের জন্য এটা হলো 1 না, আজকের জন্য এটা হলো 1, shown in figure 1. Let us consider a circuit আজকের জন্য হলো 1, having terminals A and B with load resistance RL. Consider a network shown in figure 1 having terminals A and B with load resistance RL. এটা একটু ভালো করে দিয়ে দেওয়ার সোর্সটা একটু ছোট বড় করে দিতে হবে। লেখছো? এটা প্লাস টার্মিনাল, মাইনাস টার্মিনাল, আর এখানে একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স দিলে ভালো হয়, আরো বুঝতে সুবিধা হয়।
এখানে একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স দিয়ে দিলাম, এটা হলো আর, স্মল আর। এই ঠিক আছে, তাহলে এটা হলো ভোল্টেজ সোর্স দেই, এখানে একটা ই দেই। ওকে, তারপরে ইন্টারনাল রেজিস্ট্যান্স আর, এটা হলো সার্কিট রেজিস্ট্যান্স, আর দিস ইজ দ্য লোড রেজিস্ট্যান্স আর এল। এগুলো সব দেখেই তো নামকরণ করে নিতে হবে সব, বুঝছো নাকি? হ্যাঁ, জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, বাস বুঝলে ভালো। তাহলে টোটাল রেজিস্ট্যান্স হলো হলো আর প্রাইম দিলাম, আর টি, আর স্মল প্লাস হলো আর, দাঁড়াও, এটা আর প্রাইম না দিয়ে এভাবে লাগো। এর সাথে তো আমরা এটা যোগ করছি পরে এসে লোড, যার জন্য পরেরটা দিয়ে হলো আর প্রাইম। তাহলে আর প্রাইম হবে হলো একদম টোটাল সবগুলো মিলে আর প্লাস ক্যাপিটাল আর, এর সাথে হলো এটা যোগ হবে না, এই ঠিক আছে। তার মানে এটা হবে হলো আর টি, তাই তো, প্লাস আর এল, এটা হলো আর প্রাইম। এই আমাদের এর চলে গেল, টোটাল আর কত ছিল তাই চলে গেল, ঠিক আছে। এটা আর টি কিন্তু ওয়ান না, ঠিক আছে। এখন এই দুইটা যদি দেখো, দেখে তাকায় দেখো, আর টি আর আর এল সমান করতে পারলে আমাদের প্রুফ হয়ে যাবে, এই তো বিষয় যেটা এই থিওরাম আমাদের ডিকটেট করতেছে, ঠিক আছে। পাওয়া গেল তো এটা, না? তাহলে এটা আমরা মুছে দিই, তাহলে একটু সুবিধা হবে আমাদের এখানে জায়গা করতে, না? ক্যালকুলেট হলো কারেন্ট, ক্যালকুলেট সার্কিট কারেন্ট। সার্কিট কারেন্ট কি হবে তাহলে? ই বাই, তাই তো নাকি? হ্যাঁ, আর, এই তো, আর মানে আর প্রাইম, এটা এখানে সব বোঝা যাচ্ছে। ওহমস ল, কিন্তু এটা ওহমস ল ইউজ করা হয়েছে। ইউজিং ওহমস ল we are going to calculate circuit current, তাহলে এটা হলো ই আর হলো আর টি প্লাস আর এল, বসাই দিলাম, এই আর প্রাইমের মানটা এখানে বসাই দিলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা সার্কিট কারেন্ট পেলাম, আর সার্কিট কারেন্ট যেহেতু পেয়ে গেলাম, তাই তো, তাহলে আমরা ইজিলি পাওয়ার কি জিনিস সেটা আমরা বের করতে পারবো, এই তো। তাহলে পাওয়ার কি হবে? আই স্কোয়ার আর, না? আই স্কোয়ার আর, আর মিনস হলো আর প্রাইম আমাদের ক্ষেত্রে, এটা হলো, তাই তো, জানো তো নাকি? পাওয়ার হলো কারেন্ট স্কোয়ার হলো আর হলো রেজিস্ট্যান্স মাল্টিপ্লাই করলে হয়ে যাবে। তাহলে আই আমাদের হলো এটা, আর আর হলো এটা, তাহলে কি লিখে ফেলে এখানে, না? ই বাই হলো কত জন্য আর টি, আই এর মান লিখতেছে কিন্তু শুধু, আর এল, এটা কি করব? স্কোয়ার করব, আর মাল্টিপ্লাই করব কি জন্য? আর প্রাইম, যেটা টোটাল রেজিস্ট্যান্স, যেটা এটা এই পুরা সার্কিটটার আর কি। তাহলে সেটা হবে হলো আর টি প্লাস আর এল,
এই ঠিক আছে, হয়ে গেছে সব। তাহলে এখানে হবে হলো স্কয়ার, আর এখানে হলো এখানে স্কয়ার হবে, তো নিচে আবার এখানে উপরে একই জিনিস আছে না, তাহলে এটা এরকম হয় আর টি প্লাস আর এল, এই টি সমান সমান, ক্লিয়ার? সব জি স্যার, ক্লিয়ার? আমি একটু মুছে নিই আগে, জায়গা করে নিই। এগুলো সব মুছে দেই। হ্যাঁ, সার্কিটটা থাক শুধু। এখন ম্যাথমেটিক্সে একটা থিওরাম আছে, রুল আছে, কোনো ফাংশন তখনই ম্যাক্সিমাম হবে যখন এর ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু 0 হবে। এটাও তাই, এটা ফাংশন অফ হলো আর, এই পিটা এখানে আর এর উপরে নির্ভরশীল, এটা তো কনস্ট্যান্ট। তাহলে আমরা কি করবো, ডিফারেন্সিয়েট করবো ফার্স্ট ডেরিভেটিভ। ডিফারেন্সিয়েট করবো হলো এটাকে উইথ রেসপেক্ট টু হলো আর, বুঝতে পারছো? এগুলো মুছে দিয়ে আগে জায়গা করে নি, ধরো জায়গা ছাড়া এগুলো হবে না। জানো তো এই ফের ম্যাথমেটিক্সে তোমরা পড়ে আসার কথা, কি হলো? অর্থাৎ পি ম্যাক্সিমাম হবে তখনই, শুধুমাত্র পি ম্যাক্স যখনই হবে, তখনই হবে যখন এর ফার্স্ট ডেরিভেটিভ, এই যে উইথ রেসপেক্ট টু আর, এটা 0 হবে। এটা হলো সেই ম্যাথমেটিক্স থেকে আসছে সেই থিওরাম। ক্লিয়ার? তাহলে সেটা আমরা অ্যাপ্লাই করলে আমরা ফাইনালে গিয়ে পাবো। আমি অত কিছু দেখাবো না, এটা তোমরা ওই ফাইনাল রেজাল্টটা খালি লেখা দিচ্ছে, তোমরা ই করবা, কি জন্য বলে, এটা বের করবা, ঠিক আছে? এটা বের করবা তোমরা। আচ্ছা, ডিফারেন্সিয়েট করতে হবে, দেন হলো তুমি পাওয়া যাবে। আচ্ছা দাঁড়াও, আমার একটা এখানে আরেকবার একটু মুছে নিয়ে আর কি, এখানে কি হয়ে গেছে। আর এখানে একটা ভুল আছে, দাঁড়াও, আমি সেটাই দেখলাম একটু আগে। এখানে আগে 0টা দিয়ে নেই, এই আরটা কেটে দাও, এখানে কাটো। এটা হলো লোড রেজিস্ট্যান্স, আমাদের আসলে লোডের মধ্যে যে কতটুকু কারেন্ট সেটার জন্য আসলে আমাদের করা। এটাও হবে, কিন্তু এটা আসলে থিওরাম সেটা বলে না। এটা হলো লোড রেজিস্ট্যান্স হবে, এটা আমার একটু এখানে ভুল হয়েছে। তাহলে এখানে মুছে দেই, এখানে হলো লোড রেজিস্ট্যান্স হবে শুধুমাত্র। এখন ঠিক আছে। এই এটা আয়ের মান তো ঠিকই বসালাম, আর এটা হলো লোড। তাহলে এখানে এখানে ভুল আছে, দাঁড়াও এখানে কাটি। এখানে হবে হলো স্কোয়ার হবে, আর এখানে আর এল হবে, যেভাবে আছে সেটাই। এই এখন এইটাকে আমাদের দরকার হলে এটা আর এল,
এটাকে আমরা আরএল এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব এই কনস্ট্যান্ট এর উপরে স্কয়ারটা উঠে যাবে না? এটা উঠে যাবে, এর স্কয়ারটা উঠে যাবে না। এই এখন ঠিক আছে, দাঁড়া এটা একটু মুছে দিই ভালো করে, আর দিয়ে পরে লিখি। কে আসলো আবার কে আসে কে যায়, লেমন মহন্ত। আচ্ছা, তাহলে কি হলো এখন? এটা হলো পাওয়ারের মান, যেটা আমরা জানি বের করলাম। এখন হলো ম্যাক্সিমাম তখনই হবে, আমি সেটা লিখে যাবো। আর ম্যাক্সিমাম পি ম্যাক্সিমাম তখনই হবে পি ম্যাক্স যখন এর ফার্স্ট ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু আর এল, এটি তো ভেরিয়েবল এখানে আসলে, এটা ইকুয়াল টু 0। এখন অর্থাৎ আমাদের ফাংশন হলো যেটা, এটাকে উইথ রেসপেক্ট টু আর এল আমরা ডিফারেন্সিয়েশন করবো, ফার্স্ট ডেরিভেটিভ করে ক্যালকুলেশন করলে আমরা এরকম একটা ইকুয়েশন পাবো। আর এটা যেটা আছে সেটা পুরাটা বাসায় সলভ করবো, যেভাবে ইন্টারমিডিয়েট শিখাইছে ডিফারেন্সিয়েশন কিভাবে করে সেভাবে। ফাইনালে গিয়ে পাবো আমরা হলো এরকম একটা ইকুয়েশন। আমি সেই ইকুয়েশনটা, ফাইনাল ইকুয়েশনটা আমি লিখতেছি, আর এল প্লাস আর টি, একটু বড় করে লিখে আমি, তাহলে বুঝতে সুবিধা হবে, -2 আর এল বাই আর এল প্লাস আর টি। আগ পাস করে লিখলেও সমস্যা নেই, আর টি আগে লিখলেও হবে, যাই হোক একই কথা। এত কিউ এর সাথে হলো গুণ আছে হলো এটা ই স্কয়ার, এটা কনস্ট্যান্ট ভ্যালু তো, যার জন্য বাইরে চলে আসছে, এটা ইজ ইকুয়াল টু 0। এই ফাইনালে গিয়ে এটা পাইবা। সেখান থেকে যে যদি সিম্পলিফিকেশন করি তাহলে আমরা তো জানি এটা কখনোই 0 হতে পারে না, এগুলো তো আমাদের ইন্টারমিডিয়েট শিখাইছে। নট ইজ ইকুয়াল টু 0 দুইটা এটা কনস্ট্যান্ট ভ্যালু, তার মানে এই ব্র্যাকেটের উইদিন দ্য ব্র্যাকেট যে টার্মটা আছে সেটা উইল বি 0, তাই তো? এটা 0 হবে না, তাহলে আমাদের হবে হলো 0 হলো এটা, আর এটা 0 হবে তখনই এটা হবে এটা। লিখি আর টি মাইনাস আর এল, মানে সিম্পলিফাই করলাম, আর নিচে হলো আর টিটা আগে লিখি, অবশ্যই একই কথা, আর এল কিউব ইকুয়াল টু 0। এগেইন এইটা কখনোই 0 হবে না, তাহলে হবে কি হবে? ইনফিনিটি, অসংজ্ঞায়িত, যেটা তোমরা ইন্টারমিডিয়েট পড়ে আসছো মনে হয়, তাই তো? তার মানে উপরের টার্মটা 0 হইতে পারে, এই তো। মুছে নিলাম, তাহলে হলো কি এটা 0 হবে না, তার মানে আমাদের 0 হবে হলো কোনটা? আর টি মাইনাস আর এল, এই টার্মটা 0 হবে। আর এটা 0 হওয়া মানে আর টি ইকুয়াল টু আর এল। দিস ইজ দ্য ইকুয়ালিটি, যেটা হলো আমাদের থিওরাম ডিকটেট করছে একটু আগে, দেখছো? তার মানে প্রুভ হয়ে গেল না? প্রুভ। টোটাল রেজিস্ট্যান্স ইকুয়াল টু দ্য লোড রেজিস্ট্যান্স, ঠিক আছে? এরকম কিন্তু তাই বলছে, যখন সে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার করবে, যার জন্য ম্যাক্স লেখা আছে, আর সেটা কখন হবে এটা আমাদেরকে ম্যাথ সেটা শিখায় দিছে।
সেটা। তাহলে আমরা এখন কি করব, পাওয়ার ক্যালকুলেট করবো, এই তো ম্যাক্সিমাম পাওয়ার এই শর্তে যে এই উইথ দিস কন্ডিশন, তাহলে ম্যাক্সিমাম পাওয়ারটা কি হবে আমাদের, পি মাক্স এভাবে লেখে, যেহেতু লোডের ক্ষেত্রে সেটা লোড লিখি আমরা, এভাবে লেখে সবভাবে লেখা যায়, আগে যেভাবে লিখছি সেভাবে লেখা যায়। এটা ইকুয়াল টু হলো ই স্কোয়ার, আর হলো এই যে এখানে যদি বসায় দিই আমরা, এই যে এখানে এখানে হবে হলো 4 আর এল, ঠিক আছে। আর যেহেতু একটু আগে বললাম ইউজিং দ্য থেভেনিনস থিওরেম, এই কথাটা এখানে লেখো, এই ই হলো থেভেনিন ই অর্থাৎ ভোল্টেজ, থেভেনিন ভোল্টেজ, এন্ড এইটা হলো দিস লোড হলো থেভেনিন রেজিস্ট্যান্স। দেন একটু মুছে নিতে হবে, in terms of Thevenin voltage and Thevenin resistance, ভালো করে বুঝতে হবে, এগুলো কিন্তু পরীক্ষা অ্যাসাইনমেন্ট হ্যানাতে এগুলো থাকবে। স্যার লাস্ট লাইনটা আরেকবার রিপিট করলে ভালো হতো। এটা হলো জেনারেল আমরা প্রুভ করে নিলাম, সেই শর্তে এটা হলো পাওয়ার কি হয় সেটা আমরা লিখলাম। এই যে এই মানটা যদি এটা এখানে বসাও তাহলে এটাই পাবে, যাই হোক ক্যালকুলেশন করলে, ঠিক আছে, এটুকু পর্যন্ত আমরা জানি। জি স্যার। আচ্ছা, এখন আমরা ইন টার্মস অফ থেভেনিন, যেহেতু এটা থেভেনিন থিওরেমের সাথে মিল আছে, একটু আগে আমি থিওরেম বোঝানোর সময় সেটা বলছিলাম এবং লিখছিলামও, যেটা হবে থেভেনিন রেজিস্ট্যান্স হবে, তিনটা ইকুয়ালিটি এখানে লিখছিলাম, টোটাল আর এল আর হলো এটা। তাহলে সেটা যদি হয় তাহলে সেখানে আমরা ইন টার্মস অফ পাওয়ারটা তখন কি হবে, ইন টার্মস অফ হলো কি থেভেনিন ভোল্টেজের সাথে আমাদের পাওয়ারটা তখন কি হবে, সেটা হলো এটা হবে, টি এর জায়গায় টি ইটিএইচ হবে, আর হলো এখানে হলো 4 তো ঠিকই থাকবে, আর আর এল এর জায়গায় হলো আরটিএইচ হবে। এই ইন টার্মস অফ থেভেনিন ভোল্টেজ, পাওয়ার, ম্যাক্সিমাম পাওয়ার এইভাবে হবে। দুইটা ইকুয়েশনই অর্থাৎ দুইটা রুলসই অ্যাপ্লাই করা হয় ফর ক্যালকুলেশন হলো পাওয়ার অফ দ্য নেটওয়ার্ক। ক্লিয়ার নাকি? এখানে লিখে দিতে হবে ইন টার্মস অফ থেভেনিন ভোল্টেজ এন্ড থেভেনিন রেজিস্ট্যান্স। লেখেন, আমি জায়গা করি আগে, তারপরে লিখে দিচ্ছি, জায়গা করে নিয়ে আগে। এই এটা হবে হলো in terms of Thevenin's voltage and Thevenin's resistance. Thevenin's এটা n বার করছে না, and Thevenin resistance. In terms of Thevenin's voltage and Thevenin's resistance, এই যে Thevenin voltage আছে, Thevenin resistance আছে। কোন প্রবলেমে কখন কোনটা প্রয়োজন হবে সেটা আমরা জানি না, সেটা বোঝা যাবে তখন যখন প্রবলেম সলভ করবে।
করবে তখন যে সার্কিটের ক্ষেত্রে যে নেটওয়ার্কের ক্ষেত্রে। তো দিস ইজ দা হলো থিওরাম হলো কি ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম। ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার যদি হয় তাহলে আমরা একটা প্রবলেম সলভ করি, তাহলে সব বোঝা যাবে যে কি করতে যাচ্ছি আমরা, কি করতে চাই। দাঁড়াও প্রবলেমটা বাইর করে নিই। তোমাদের নেক্সট সপ্তাহে ক্লাস টেস্ট হবে, অর্থাৎ আমার ক্যালেন্ডারে যেটা বলি আর কি 12 তারিখে তোমাদের ক্লাস অ্যাক্টিভিটির অংশ হিসেবে ক্লাস টেস্ট হবে 4টার সময় এইখানে অনলাইনে। একটা ক্লাস টেস্ট তো তোমার দিছিলাম, মনে আছে বোধহয় না? 12 তারিখে আবার ক্লাস টেস্ট তোমাদের হবে। কোন প্রবলেমটা তোমাদের দেই? আচ্ছা, এটাই দেখি, এটার মধ্যে সব ইনফরমেশন আছে। এটাই আচ্ছা লাকি। আচ্ছা, ক্লিয়ার হয়েছে কি বলছি তোমাদেরকে? 12 তারিখে 5টা বাজে গেছে না? আচ্ছা, এনে আমরা শেষ করে ফেলবো আর এই প্রবলেম সলভ করার পরে। 12 তারিখে তোমাদের পরবর্তী ক্লাস টেস্ট হবে। এরকম কয়টা ক্লাস টেস্ট হবে তা আমি জানি না, তবে হতেই থাকবে আর কি। তারপর কোনটা কোথায় যাবে, কার কত মার্কস হবে সেগুলো পরে আমরা। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম স্যার। ইসলাম, হ্যাঁ কি হয়েছে? স্যার, ক্লাস টেস্টে কি আমি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কভার করব, নাকি আগের ক্লাস টেস্টের পর থেকে এ পর্যন্ত যা হয়েছে সেটুকু কভার করব? সব এখন পর্যন্ত যত পড়া হয়েছে, আজকে পর্যন্ত যতটুকু পড়ানো হলো সব। কোথেকে কি আসবে কে জানি, সব বা কি দেওয়া হবে। ঠিক আছে, সব পড়তে হবে। ক্লাস টেস্টের মানে হলো যে সাবজেক্ট বোঝা এবং পড়া এবং রিভিশন দেওয়া, লেকচার বোঝা এবং রিভিশন দেওয়া। এবং তখনই হদিস পাবা যে এটা বুঝে নাই, ওটা তো নাই খাতার মধ্যে, ওটা তো নাই অমুক জায়গায়, ওটা হোমওয়ার্ক হয় না। তাছাড়া তো কখনোই কোনো কিছু সলভ হয় না। আর মার্কস কি পাবে না পাবে সেটা হলো পরের বিষয়, আগে হলো শেখার হলো জরুরি। আচ্ছা, ক্যালকুলেট দ্য ভ্যালু অফ আর হুইচ উইল অ্যাবজর্ব আর the maximum power from the network of figure below। below বলতে আজকের ফিগার হলো তোমাদের হলো আমি দিয়ে দিই, ফিগার হলো 2 হবে, ফিগার 2 আজকের জন্য আর কি। স্টপ। also compute the value of maximum power do this is the হলো সেই প্রবলেমটা। ক্যালকুলেট দ্য ভ্যালু অফ, আচ্ছা হুইচ মানে নেই হয়ে গেছে না। ক্যালকুলেট দ্য ভ্যালু অফ আর হুইচ উইল অ্যাবজর্ব, দুইটা হয়ে গেছে। ম্যাক্সিমাম পাওয়ার ফ্রম দ্য নেটওয়ার্ক অফ ফিগার বিলো, মানে এটা। অলসো কম্পিউট দ্য ম্যাক্সিমাম
আর এই যে থিওরাম একটু আগে প্রুভ করে দিলাম না, সেই জিনিসই পাই আর কি, সেইটাই এটা। তাহলে সেই সার্কিটটা আমরা আঁকি। একটা হলো সোর্স দেওয়া আছে, ভোল্টেজ সোর্স, এই ব্রাঞ্চ হলো রেজিস্ট্যান্স দেওয়া আছে, রেজিস্টর একটা দেওয়া আছে, আর দিস ইজ হলো লোড রেজিস্ট্যান্স, আর দেন আর একটা ব্রাঞ্চ এই দিক দিয়ে চলে আসছে নিচের দিকে, এন্ড আর একটা সোর্স আছে। এই দিস ইজ হলো কারেন্ট সোর্স, দিস ইজ হলো কারেন্ট সোর্স। আচ্ছা, এটা হলো 6 অ্যাম্পিয়ার, এটা হলো 5 ওম। আমি আর ওম লিখলাম না, এটা লিখে নাও এক জায়গায়, অল রেজিস্ট্যান্স আর ইন ওমস, এটা লিখে নাও। দিস ইজ আর, তো দিস ইজ হলো 10 ওম, আর ভোল্টেজ সোর্স দেওয়া আছে 120 ভোল্ট, টার্মিনাল এ এন্ড টার্মিনাল বি। এই এটা তো আমরা জানি, এটা প্লাস হবে, এটা মাইনাস হবে, ঠিক আছে। 10, 5 আর এই যে দিস ইজ দ্য আর, এই যে ক্যালকুলেট দ্য ভ্যালু আর, এই যে এটা বের করতে বলছে। হুইচ উইল অ্যাবজর্ব হলো কি, অর্থাৎ রিসিভ করবে হলো ম্যাক্সিমাম পাওয়ার ফ্রম দ্য নেটওয়ার্ক, সেই শর্ত, সেখান থেকে এটা বের করতে হবে। আচ্ছা, তাহলে কি হয়েছে, আর হলো কি করতে হবে, ম্যাক্সিমাম পাওয়ারটা ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে। ম্যাক্সিমাম পাওয়ারটা ক্যালকুলেট করতে হবে। তাহলে আমরা কি করি, ইউজ করি হলো থেভেনিন থিওরাম ইউজ করব। আমি আবার বলি, এই ম্যাক্সিমাম পাওয়ার থিওরাম এন্ড থেভেনিন থিওরাম আর ভেরি ভেরি সিমিলার, জাস্ট এখানে এডিশনাল হলো প্রসিডিউরটা সিমিলার, টু ক্যালকুলেশনের প্রসিডিউরটা, সিম্পলিফিকেশনের প্রসিডিউরটা সিমিলার, একটু খালি এখানে এক্সটেন্ড করা আছে, পাওয়ার ক্যালকুলেট করতে হয় আন্ডার দ্য কন্ডিশন হলো কি, হোয়েন ইন্টারনাল রেজিস্ট্যান্স ইকুয়াল টু দা লোড রেজিস্ট্যান্স, অথবা load resistance equal to the Thevenin resistance equal to the total resistance, ইত্যাদি ইত্যাদি। That is why it is easy to solve using Thevenin's theorem. তাহলে Thevenin's theorem আমাদেরকে কি দিতে অ্যালাউ করে কি, ফার্স্ট অফ অল আমরা কি করব, ডিসকানেক্ট করব দ্য টার্মিনাল ফ্রম হুইচ হলো কি হবে, দ্য কারেন্ট ফ্লোয়িং থ্রু দিস, না এটা। তাহলে লেখো ডিসকানেক্ট হলো কি, টার্মিনাল এ বি, অর্থাৎ এই লোডটা, এই আরটা, and remove হলো all sources, remove all sources। তাহলে সার্কিট এটা আমরা দেই হলো কি 2A, আজকের মতো ফিগার 2A। আচ্ছা, তাহলে হলো ফিগার 2A হলো, তাহলে ফিগার 2B হবে এখন, এই তো। আমি পাশে লিখি, কথাটা তোমরা লিখে নাও, ডিসকানেক্ট টার্মিনালস A and B, অথবা ডিসকানেক্ট লোড রেজিস্ট্যান্স R, একই কথা, and remove all sources। তাহলে কি হবে, এখানে আমি আর এত কিছু দেখাচ্ছি না, এখানে ইন্টারনাল রেজিস্ট্যান্স হয়ে যাবে হলো 10, সেটা এখানে বসে যাবে, আর এটা তোমরা রিমুভ করে ফেলছি, তার মানে এখানে ওপেন থাকবে। দেন হলো কি, এই 5 টার্মিনাল আমাদের এখানে থাকবে, ব্রাঞ্চটা থাকবে, আর এখানে এটা ওপেন করছে হলো কারেন্ট সোর্স, দ্যাট মিনস এটা হলো ওপেন হয়ে যাবে। আর হলো কি, এটা শর্ট হয়ে যাবে, ভোল্টেজ সোর্স যেহেতু রিমুভ করছি শর্ট হয়ে যাবে, বাট ইন্টারনাল রেজিস্ট্যান্স হিসেবে এখানে 10 এখানে আসবে। তাহলে এটা হলো সার্কিট হলো
ফিগার হলো কি 2C, সরি 2B, okay. From 2B we can easily calculate RTH. এই যে দুটো ব্রাঞ্চ আছে 10 আর হলো কি 5, they are connected in parallel. দেখা যাচ্ছে স্পষ্ট, তাই তো? তাহলে কি করবো যেন, কি বললাম যেন, ফর্ম হলো 2, ফিগার 2 বা ডায়াগ্রাম 2, কানেক্টেড হলো টোটাল রেজিস্ট্যান্স RT, 12 হলো কি 10 প্যারালাল 5। তার মানে এটা তো আমরা জানি কিভাবে ক্যালকুলেট করতে হয়। 10/3 অথবা 3.3। দুইটা প্যারালাল ব্রাঞ্চের, তাহলে এখানে হবে হলো 15, তার মানে হলো 10 বাই কত যেন, 10/3 স্যার। হ্যাঁ 10 বাই স্যার হবে 10/3 অথবা 3.33। 10 বাই 3 এইটা না, আর দশমিকে দিলে 3.33। হ্যাঁ দশমিকের দরকার নেই, আপাতত এইভাবে রাখলাম, এটা হলো ওম। এই তাহলে আমরা একটা এই পেয়ে গেলাম টোটাল রেজিস্ট্যান্স, আর অ্যাকর্ডিং টু থেভেনিনস থিওরেম এটাই হবে আমাদের হলো RTH। তার মানে একটা প্যারামিটার আমরা পেয়ে গেলাম। দেন আমরা কি করব, ক্যালকুলেট করব হলো VTH, অর্থাৎ থেভেনিন ভোল্টেজ। এই তাহলে কি করব এখন, আবার কি করব, এই মানে রিস্টোর করব সব সোর্সেস, কানেক্ট ব্যাক অল সোর্সেস। আমি এখানে সুবিধা তোমাদের আবার করে রাখতে হবে, কানেক্ট ব্যাক অল সোর্সেস, এটা হয়ে যাবে সি, তখন 2C কানেক্ট ব্যাক অল সোর্সেস, এটা তো থাকবে না, আমি বুঝতেছি আর কি, এটা তো আগের থেকেই তো ই করা আছে, ডিসকানেক্ট করা আছে। ব্যাক করলাম এটা, আর যেমন আছে তেমন। আর এটা হলো কি আমাদের ওপেন করা আছে, ডিসকানেক্ট করা আছে এখনো, অ্যাকর্ডিং টু থিওরেম হলো থেভেনিনস থিওরেম। এই ক্লিয়ার? দেখো এখন ভালো করে দেখো, ঠিক আছে? এখন দেখো ফ্রম সার্কিট হলো 2C, এখানে কারেন্ট সোর্স, কারেন্ট ফ্লোয়িং এইভাবে, আর এখানে ভোল্টেজ সোর্স কারেন্ট এইভাবে যাচ্ছে, এখানে কিন্তু যাবে না, এখানে ওপেন আছে যার জন্য এখানে যাবে না। ক্লিয়ার? তাহলে আমাদের এখানে এই 120 ভোল্ট হাউ মাচ কারেন্ট প্রডিউসেস সেটা আমরা বের করতে পারছি যদি আমরা এখানে ভাগ দেই, অর্থাৎ এটাকে আমরা কি করতে পারি, কারেন্ট সোর্স হিসাবে লিখতে পারি, ভোল্টেজ সোর্সের পরিবর্তে কারেন্ট সোর্স হিসেবে আমরা এটাকে কনভার্ট করতে পারি। দেখো, কনভার্ট দা ভোল্টেজ সোর্স ইনটু দা কারেন্ট সোর্স অফ দা সার্কিট 2C। আমি এখানে লিখে নিই আমার মতো করে, ডায়াগ্রামটা এখানে আঁকি। দেখছো কি বললাম? কনভার্ট 120 volts into current source। হ্যাঁ, তাহলে কত হবে? এই যে এটাতে 10 ভাগ দিলে কত হয়? 2 হয় না, কত 12 হয় না, 2 তো না, সরি 12 অ্যাম্পিয়ার হয়। এই যে এটা কারেন্ট প্রডিউস করতে কতটুকু করবে দেখছি এখানে, ভোল্টেজ আছে রেজিস্ট্যান্স আছে, তার মানে 12 অ্যাম্পিয়ার, তার মানে সেই দিক দিয়ে যাবে। আর এই 10 অ্যাম্পিয়ারটা সেই ক্ষেত্রে হয়ে যাবে হলো প্যারালাল টু দ্য সোর্স, এটা মনে রাখবো সবসময়। এই ব্রাঞ্চটা তখন আর এইভাবে ভোল্টেজ থাকলে সিরিজে কানেক্টেড থাকতো, যেহেতু কারেন্ট সোর্স হয়ে গেল কনভার্ট করে নিলাম, দেন ইট বিকামস হলো প্যারালাল টু দ্য সোর্স, দ্যাট মিন্স কারেন্ট সোর্স।
এসব কথাবার্তা লিখতে হবে, এটা তাছাড়া তো কোনো কিছু তো পরীক্ষার সময় কিছু লিখতে হবে না। আমি কিন্তু সবকিছু এখানে ক্লাসে কিন্তু বলে দেই একদম ইন ডিটেলস, মানে কেউ যদি সাথে সাথে লিখে নিতে পারো তাহলে তার কোনো সমস্যা নেই। আর যে লিখতে পারবে না, ওই শিখা বন্দি করে রাখবে, ওই বন্দি বন্দি থাকবে, কোনোদিন আর ওপেন হবে না। স্যার ফিগার 2D তে কি 6 অ্যাম্পিয়ারের সোর্সটা দিতে হবে না? কিসের 6 অ্যাম্পিয়ার সোর্স আসলো আবার? ফিগার 2D হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দিতে হবে, হ্যাঁ দিতে হবে দিতে হবে। দাঁড়াও, আমি ওই অব্দি এখনো যাই নাই, আমি আস্তে আস্তে এটাকে মুছে নিই, এটাকে মুছে নিই। হ্যাঁ, কারণ এটা তো বললাম না, এই কানেক্ট ব্যাক অল সোর্সেস, সেটা তো আমরা জানি, তাহলে সেটা তো আমরা ওখানে আছেই, তাহলে এটা তো এখানে দিতে হবে। তাহলে এটা হবে হলো 6 অ্যাম্পিয়ার। ওকে, 2D। এখন আর একটু মুছে নেই। স্যার ভোল্টেজকে কারেন্টে কনভার্ট করার সময় স্যার শুধু এই যে এই 10 ওহম রেজিস্ট্যান্স এটাই শুধু ধরলেন, কিন্তু বাকি আরো একটা রেজিস্ট্যান্স ছিল, আরো একটা ওই যে সোর্স ছিল, ওরা কি কোনো প্রভাবিত করবে না স্যার এখানে? কোনো কিছুই প্রভাবিত করবে না, বিকজ এটা হলো ওপেন ব্রাঞ্চ আছে, এখানে কিন্তু একটা ব্রাঞ্চ আছে, এই যে ব্রাঞ্চটা এখানে আঁকা আছে মাঝখানে পেটের মধ্যে, বুঝতে পারছো? আর এই ভোল্টেজ তো কারেন্ট প্রডিউস করবে, আর এটা হলো সেই লুপের মধ্যে এটা আছে, এটা কিন্তু বাইরে না, এই রেজিস্টরটা কিন্তু এইদিকে নাই। অর্থাৎ এখানে আর একটা টার্মিনাল আছে এবি, এই যে দেখতে পাচ্ছ এখানে, এখানে জোড়া আছে, জোড়াটা খোলা হয়েছে ইউজিং হলো থেভেনিনস থিওরেম, খুলতে হয়, তাই পরে আমরা সেটা কিন্তু জোড়া দিয়ে দেবো, বুঝতে পারছো? এইটা থেভেনিন থিওরেম আমাদেরকে বলে। সেই হিসাবে শুধুমাত্র ইফেক্টটা হবে হলো 10 এর ক্ষেত্রে, এবং এটা সবসময় প্যারালাল টু দা কারেন্ট সোর্স, নট সিরিজে, বিকজ সিরিজে তখনই হবে যখন হবে হলো ভোল্টেজ সোর্স। ওকে, এখন আসো, এখন আমাদের কি করতে হবে, এই যে এই ব্রাঞ্চটা কে বলতে পারবে, এই যে এই ব্রাঞ্চটা কিন্তু এই যে ওপেন করছি না, এই যে ডিসকানেক্ট করলাম আটটা, এটা হলো ওপেন ভোল্টেজ, আমরা বহু অঙ্ক এরকম করছি, ওপেন সার্কিট ভোল্টেজ এটা। আর এটাই মানে হলো ভোল্টেজ এবি, বিটুইন হলো এবি, তাই তো? আর এটাই মানে আমরা কি জানি, থেভেনিন ভোল্টেজ অ্যাকর্ডিং টু দা থিওরাম, থেভেনিনস থিওরাম। তাহলে সব আমাদের কিন্তু চোখের সামনেই, আমরা এখানে রিকল করতেছি ফ্রম আওয়ার মেমোরি, আর কোনো নতুন কিছু কিন্তু এখানে বলতেছে না, সবগুলো রিকল করতেছে ফ্রম আওয়ার মেমোরি। আচ্ছা, এনিওয়ে, তাহলে কি হলো, আমরা এই যে ভোল্টেজ, এখানে তো ভোল্টেজ আছে, সেই ভোল্টেজটা হলো ওপেন সার্কিট ভোল্টেজ, সেটাই আবার হলো টার্মিনাল আছে, টার্মিনাল দিয়ে নিই আগে, ধরো টার্মিনাল এ বি। আমরা যেহেতু প্রসিডিউর ফলো করতে গিয়ে এটাকে ডিসকানেক্ট করে রাখছি আমরা, কিন্তু এখানে সেটা আছে, এবং সেটাই হলো থিওরেম অনুযায়ী হলো থেভেনিন ভোল্টেজ। তাহলে আমরা যদি এই ওপেন সার্কিট ভোল্টেজটা ক্যালকুলেট করতে পারি, সেটাই থেভেনিন ভোল্টেজ হবে। ক্লিয়ার নাকি ক্লিয়ার না এখনো? ক্লিয়ার। তাহলে এখানে আমাদের সেই ভোল্টেজটা আমরা দিয়ে নিই, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। যদিও এই যে এখানে দিয়ে দিলাম আর টিএস দিয়ে দিলাম, যেহেতু এটা হলো ওপেন সার্কিট, সেটা ভিটিএস দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে উই আর নাও গোয়িং টু ক্যালকুলেট হলো এই ভিটিএস। দেখো এখানে আছে অল আর হলো কারেন্ট সোর্স, আর কি আছে, রেজিস্টর আছে দুইটা, আর এখানে হলো ভোল্টেজ সোর্স, এই যে ভিটিএস হবে এটা আর কি, ঠিক আছে? তাহলে আমরা এখানে ইজিলি কে বলতে হবে, এখানে কি রুলস কি ফলো করলে আমরা ইজিলি এই ভিটিএসটা বের করতে পারবো। এই দুইটা নোড আছে টার্মিনালে, এ এন্ড বি আছে, কারেন্ট সোর্স আছে, কারেন্ট এইভাবে যাচ্ছে, আবার এটা এইভাবে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। আবার এখান থেকে কারেন্ট প্রডিউসও হচ্ছে, আবার এখান থেকে কারেন্ট প্রডিউসও হচ্ছে। কেভিআর ইউজ করতে হবে স্যার। কেভিএল স্যার, কেভিএল স্যার, কেভিএল না কেসিএল? কেভিএল কারেন্ট সোর্স আছে না, এই যে কারেন্ট সোর্স, কারেন্ট নো স্যার, কেসিএল স্যার, কেসিএল স্যার কেসিএল ইউজ করতে হবে। লেখো কেসিএল, ইউজিং কেসিএল এট নোড এ। আর কেসিএল যখন ইউজ করবে তখন তোমাকে নোড অবশ্যই মেনশন করতে হবে, তুমি কোথায় ক্যালকুলেটটা করতেছো। ক্লিয়ার?
তাহলে VTH বাই 10 কারেন্ট পাইলা, সরি আরে এটা কি হয়ে যায়, তোমরা একটু ভালো করে লেখো। এটা একটা কারেন্ট কিন্তু হলো flowing through the 10 ohm resistor, দেন আর একটা কারেন্ট যাবে হলো এই 5 ohm রেজিস্টরের ভিতর দিয়ে যাবে না, এই যে কারেন্ট পাওয়া গেল, ইকুয়াল টু হবে এই দুটার যোগফল। যারা বোঝো নাই বাসায় বসে ওই কেসিএল ফলো করে ক্যালকুলেট করবা। হয়েছে 12 প্লাস, এই যে 12 প্লাস হলো 6, এই প্লাসটা ঠিক মতো দিয়ে নাও, তার মানে এটা হলো কত, 18 হবে। এখান থেকে VTH ইজিলি বের করতে পারবা। কত হয়, 60 বোধ হয় না, দেখো তো 60 হবে বোধ হয়, 60। তাহলে আমরা RTH পাইছি, VTH, RTH কত পাইলাম জানো, কে বলতে পারবে RTH কত পাইছি আমরা? 10/3 না, Sir, 10/3, sir. 10/3 পাইছি। আচ্ছা, তাহলে কি হলো, আমরা RTH পেলাম, VTH পেলাম। এই যে এখানে কিন্তু বোঝার বিষয় আছে, আমি আজকে দুইটা জিনিস কিন্তু রেখে গেলাম, ভালো করে সলভ করবা। আগামী টেস্টে যদি এটা থাকে আমার কাছে কিন্তু কোনো কোশ্চেন করতে পারবে না। আবার বলে দিলাম, আগামী টেস্ট পরীক্ষা যেটা 12 তারিখে হবে, টেস্ট বলতে হ্যাঁ ক্লাস টেস্ট যেটা বললাম, হ্যাঁ সেখানে কিন্তু দুইটা বিষয় এখানে কিন্তু আমি উজ্জ্বল রাখতে ইচ্ছা করি, আমার যেহেতু সময় কম, এখানে করতে গেলে অনেক সময় লাগিয়ে যাবে, যার জন্য রাখছি। কিন্তু এটা ইজি সলভ করা, ওইখানে গিয়ে যদি তুমি ফাইন্ড করো যে আরে এটা আবার কি জিনিস, স্যার তো এটা করাইছিল আমরা বুঝতেছি না, তাহলে কিন্তু আমি কোনো কিছু উত্তর দিতে পারবো না। বাসায় বসে কিভাবে ক্যালকুলেট করতে হয় ক্যালকুলেট করবা, রেজাল্ট হবে হলো এটা। আচ্ছা, এনিওয়ে এখন হলো কি করব আমরা, লাস্ট স্টেপ আমাদের থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করব। লেট আস ড্র দা থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। লেখো, লেট আস ড্র, আমি মুছে নিই, ড্র দা থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। Let us draw the Thevenin equivalent circuit. আমার ক্লাস টেস্ট পরীক্ষা ইত্যাদি ইত্যাদিতে সবসময় একটু একটু করে প্যাচ থাকবে, সেই প্যাচটা যে ধরতে পারে সেই ভালো করতে পারছে, বাকিরা পারে নাই। একটা ছেলে, 4th ইয়ারের একটা ছেলে আসার কথা, আসছে নাকি? মিজান কি আসো নাকি? কত ছেলে আমারে ফোন দিতেছে, ফোন দেয়, ফেল করছে, কবে পরীক্ষা দিবে, কি করবে, সব একেবারে বসে আছে। এতদিনে তাদের সব হুঁশ হয়েছে যে এখন তো বোধহয় আর সার্টিফিকেট পাওয়া যাবে না। এটা হলো আমাদের কত, 10/3। এখন এগুলো করে লাভ আছে? 4th ইয়ারে উঠে বা 3rd ইয়ারে উঠে অমক করে উঠে যদি এখন যদি 1st ইয়ারে ঘুরাইতে হয়, ঘুরতে হয়। আর এটা আমরা কত পেলাম, 60 না? এটা হলো থেভেনিন ভোল্টেজ। আমরা ভিতে লিখছি না, আচ্ছা তারা মুছে তাহলে ভি লিখি, ভিটেজ। এটা আবার কেউ তোরা মনে না করে, যেখানে যেখানে এটা আমি মুছেও দিতে পারি, বুঝতে পারছো? এটা থাকা যা থাকা একই কথা, দরকার নাই আসলে, মুছে দিই। এগুলো নিয়ে আবার কনফিউশন, ওটা কোনো ইফেক্ট করবে না এই নেটওয়ার্কের। এনিওয়ে, তাহলে দিস ইজ হলো থেভেনিন ইকুইভ্যালেন্ট, আর এটা হলো আমাদের হলো বি এর পরে কত জন ই হবে না, 2E, 2E ক্লিয়ার? দিস ইজ তাহলে থেভেনিন ভোল্টেজ, থেভেনিন রেজিস্ট্যান্স, আর হলো লোড, এই সেই লোড। আর তাহলে এটা কে বলতে পারবে এই লোডটা এখন কি হলো? অ্যাকর্ডিং টু থিওরাম, এই কথাটা এখানে লিখতে হবে যেখানে পরে এসে, অ্যাকর্ডিং টু থিওরাম, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম, RL ইকুয়াল টু
RT equal to RTH equal to 10/3 ohm. ক্লিয়ার নাকি? আচ্ছা, তাহলে এখন পাওয়ার ম্যাক্সিমাম পাওয়ার বলছে না, এই যে আর একটা জোড়া আছে, এই যে কম্পিউট দ্য ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম। তাহলে আমরা একটু আগেই সেই জিনিসটা আমরা করলাম, সেই সূত্রটা লিখছিলাম একটু আগেই। জায়গা করে নেই। তাহলে কি হলো, সেই পাওয়ার ম্যাক্সিমাম পাওয়ার সেটা হবে হলো VTH। এখন কি আসে, এখন কি আর সেই সময় আছে? আর এখন আমরা শেষ করে দেওয়ার পথে আছি খালি। এই তো সূত্র না? তাহলে কি বের করো এখন, তাহলে হয়ে যাবে। যা বের করো, দেখি কি আসলো আবার। এতক্ষণে কোত্থেকে আসছে? ঠিক আছে, এই যে এখন এখানে খালি ভ্যালু বের করে বসাই দিলেই হয়ে যাবে আর কি। আমরা এটাও পাইছি 60, এটাও পাইছি তাই। ঠিক আছে, অথবা এটা একটা পথ আছে, ঠিক আছে, আর একটা পথ আছে আমরা জানি, ইউজিং হলো ওহমস ল, সেটাও একই মানই হওয়ার কথা। এই যে I ইজ ইকুয়াল টু, আগে এটা ক্যালকুলেট করে দিবা। ঠিক আছে, তার মানে কি হবে, VTH বাই হলো কি RTH প্লাস হলো RL। যেহেতু সিরিজ আছে না, কাজে এটা তো হবে এই, তাহলে সেখান থেকে তো আমরা পাওয়ার ক্যালকুলেট করতে পারবো। জি স্যার, 270 আসে দুই ভাবে। এখান থেকে আমরা পাওয়ার R² আর এল, এখানে এল দিতে হবে, এই দিয়ে করলেও একই মান আসবে। আমরা এখান থেকে এটা পাইছি একটু আগে, সেটা দেখালাম, কাজে একই কথা। এটাও করতে পারবো, ওটাও করতে পারবো। তাহলে এটা কত হয়েছে তোমার বললা? 270 ওয়াটস। 270 ওয়াটস। এই একটা প্রবলেম কেন আমি বেছে নিলাম, আমার কাছে এখানে অনেকগুলো আছে, তার মধ্যে থেকে একটা বেছে নেওয়া আছে। দেখো এখানে এক হলো থেভেনিনস থিওরেমের ইউজ আছে, দেন ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমের অ্যাপ্লিকেশন তো আছেই, দেন সেই ক্লাসিক্যাল ল কেসিএল আছে, দেন ওহমস ল আছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। দেখছো, হিউজ ইনফরমেশন উইথ দা এই একটা প্রবলেমের মধ্যে। আর এটা যে বুঝছে সে সবকিছুই বুঝছে, আর এটা যে বোঝে নাই সে কোনো কিছুই বোঝে নাই। স্যার একটা প্রশ্ন, কি স্যার প্রশ্ন? পি ম্যাক্সটা যে বের করছি, ম্যাক্সিমাম পাওয়ারটা, এটা কি দুইটা সূত্রের যে কোনো একটা দিয়ে করলেই হবে? যদি বলে এই থিওরেম কি নাম, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম, তাহলে ওইটা ইউজ করতে হবে, VTH ছাড়া ওইটা। ঠিক আছে, বুঝাইতে পারছে কি বলতেছি? স্যার ওইটা তো ওই ক্যালকুলেট করার জন্য বলে, নাকি ম্যাক্সিমাম পাওয়ারের ক্ষেত্রে উল্লেখ করা থাকতে পারে? উল্লেখ থাকলে, যদি থিওরেম না উল্লেখ থাকে তাহলে যে কোনোটা দিয়েই হবে, হয় আইদার থেভেনিনস থিওরেম অথবা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম। আর উল্লেখ থাকলে অবশ্যই ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারই করতে হবে। জি স্যার, ঠিক আছে। এটা ভালো করে খেয়াল করতে হবে প্রবলেমে কি আছে। আর এটা হলো হোমওয়ার্ক ইন দা নেটওয়ার্ক। হোমওয়ার্ক লেখো, শোন ফিগার, শোন ইন ফিগার, শোন ইন ফিগার আজকে হলো কত, 3 হবে ওটা না? 3, আচ্ছা 3 দিলাম। ফাইন্ড the value of RL
such that maximum power maximum power will be transferred to RL. Also find the value of maximum power. সার্কিটটা আমরা আঁকি, একটা হলো ভোল্টেজ সোর্স, একটা ব্রাঞ্চ হলো রেজিস্টর হলো 30 আছে, দেন আর একটা ব্রাঞ্চ হলো রেজিস্টর আছে, একটু বড় করে আঁকলাম না, আর একটা ব্রাঞ্চে আর একটা রেজিস্টর আছে, দেন এখানে টার্মিনাল আছে, সেই টার্মিনালে হলো কি যেন RL আছে, এই যে লোড রেজিস্ট্যান্স, টার্মিনাল এ, টার্মিনাল বি, এখানে অল রেজিস্ট্যান্স আর ইন ওম মেজার করা হচ্ছে, এক, এখানে হলো 2, ওটার আমি লিখে দিলাম না ওম টম আর কি, 3, এখানেও 3, আর একটা সিঙ্গেল ভোল্টেজ সোর্স হলো 15 ভোল্ট, এই ফিগার হলো 3। এই হলো তোমার হলো প্রবলেম, হ্যাঁ ঠিকই আছে, 15, 3, 2, 3, 1 কিন্তু 1, এই বুঝছো? সেখান থেকে তোমাদের RL বের করতে হবে ভ্যালুটা, দেন হলো ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম, এই অনুযায়ী হলো কি এই পাওয়ার ম্যাক্সিমাম পাওয়ারটা বের করতে হবে। এই এখন কতজন আছো, সব আছো কতজন? মাত্র কত? ওই একই অবস্থা সবাই, 32, 33, 35, এই তো হলো অবস্থা। এখন সবার উদ্দেশ্যে বলতেছি, ভালো করে আবার শোনো, এক এক করে নোটিশ শোনো। ভর্তি অফিস ঢাকাতে, যেখানে অ্যাডমিশন টেস্ট দিছিল তার পাশে যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটা আছে, তার দোতলায় অথবা গেটে যেখানেই হোক গেলেই হবে, শনি আর রবিবারের যে কোনো দিন। আমাকে জানানো হয়েছে এখনো ভর্তির ফর্মালিটিস মেনটেন করা হয়নি, অ্যাডমিট কার্ডও নেওয়া, অর্থাৎ কোনো সার্টিফিকেট, কোনো ডকুমেন্ট, কোনো কিছু এখনো জমা দেওয়া নেই অধিকাংশ ছাত্রী। যারা দেওয়া নেই, আমি একটা পোস্টও দিয়েছি, তারা অবিলম্বে গিয়ে ওখানে যোগাযোগ করে সেটা কমপ্লিট করে অ্যাডমিট কার্ড নিয়ে নিতে হবে, না হলে কিন্তু পরীক্ষা দিতে পারবে না কেউই, ঠিক আছে? আচ্ছা, 2, আগামী দিন ল্যাব ক্লাস হবে 5টায়, ম্যানুয়াল 2টা দেওয়া আছে, ভালো করে পড়ে আসতে হবে, যারা পাও নাই অন্যদের কাছ থেকে সেটা নিয়ে নিবা, ঠিক আছে? 3 হলো অ্যাসাইনমেন্ট দেওয়া ছিল ইন্ডিভিজুয়াল সবাইকে, না হলে 40-50টা বোধহয় দেওয়া আছে, জানি না, তাদের খোঁজ খবর তো নাই, দাও না করি। 15 তারিখের মধ্যে জমা দিতে হবে, আর যারা পাও নাই কোনো কারণে ইত্যাদি আমাকে যোগাযোগ করবো আমার সাথে, আমি
তাদেরকে পোস্ট করে দেবো ওই একই অ্যাসাইনমেন্ট। হয়তো কোনো কারণে ওটা হয়নি, কি বলে অ্যাটাচ হয়নি, হয়তো আমি সেন্ড করে দিচ্ছি, এরকম হতে পারে, আমার ভুলও হতে পারে বা অন্য কোনো সমস্যা হতে পারে, সেটা অন্য জিনিস আমাকে জানাতে হবে। 4 নাম্বার, আগামী 12 তারিখে, যে আমি ক্যালেন্ডার দেখতেছি, নভেম্বর, বৃহস্পতিবার বিকাল 4টায় ক্লাস টেস্ট হবে এইখানে। আধা ঘন্টা সময়ের মধ্যে শেষ করতে হবে, তারপরে ক্লাস শুরু করবো আমরা। আধা ঘন্টা সময় পাবা, বুঝতে পারছো? আধা ঘন্টার মধ্যে শেষ করতে হবে, এই ম্যাক্সিমাম আধা ঘন্টা। সিলেবাস পড়াশোনা এখন পর্যন্ত যা আছে, এই আজকে অবধি যা পড়ানো হলো এই পর্যন্ত, একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং থেকে একদম শুরু করে এই পর্যন্ত। ক্লিয়ার সবার কাছে নাকি? আর বাকি যারা নাই তো নাই, অকেশনালি ঘুরে টুরে বেড়াইতেছো, ওই যে 4th ইয়ারের তাদের মতো হবে, হিউজ ছাত্র আছে, জানো না তো তোমরা, সেই ফ্রম প্রথম ব্যাচ থেকে শুরু করে যারা চলে গেছে, সার্টিফিকেট 3 জন পাইছে মাত্র, বাকিরা এখনো পরীক্ষা দিচ্ছে। কয়েকদিন আগে রেজাল্ট বের হয়েছে, গত সপ্তাহে ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট, তোমাদের এই যেরকম ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার ইত্যাদি ইত্যাদি, আরো সামনে বের হবে। 10 জন 5 জন পরীক্ষা দিতে, সব ফেল। তো কি অবস্থার মধ্যে আছে সব? কতদিন ধরে এসব পরীক্ষা, তাদের তো টেনরই শেষ হয়, অর্থাৎ রেজিস্ট্রেশনের মেয়াদই শেষ হয়ে যাবে, তখন তো আর পারমিশন দিবে না। তাও কি একাধিক সাবজেক্টে এসব ফেল ফেল সব ফেল। একটা সাবজেক্ট হলে না হয় সিন্ডিকেটে গিয়ে হাত জোর টোর করে ক্ষমা চাওয়া, হয়তো পারমিশন নিয়ে আসা যেত। একাধিক ছাত্র একাধিক সাবজেক্ট ফেল, সেগুলো আসলে ওই সব জায়গায় সিন্ডিকেট মিটিং এ গিয়ে ওগুলো ওইভাবে বেক করা যায় না, বুঝতে পারছো? হাত জোর করার কি আর কি, ওগুলো আসলে শোভন না। তার মানে ওই সেমিস্টার ড্রপ করে দেওয়াই তো ভালো ছিল, তখন তারা বলছে ওই সেমিস্টার ড্রপ করে দেওয়াই তো ভালো ছিল। ক্লিয়ার সবকিছু? কাজে সিরিয়াস হও, ভালো করে পড়াশোনা করো, সব তোমাদের আয়ত্তের মধ্যে আছে। যারা অ্যাসাইনমেন্ট প্রথম অ্যাসাইনমেন্ট দেওয়া হয় তাদের কোনো সুযোগ তো আর নাই, সেকেন্ড অ্যাসাইনমেন্টে ট্রাই করো, তাও যদি কিছু পাও সেটা 15 তারিখ লাস্ট ডেট, না দিলে তোমাদেরই সব লস। আমি তো বলছি 30 মার্চ সেখানে বরাদ্দ আছে, ক্লাস টেস্ট, অ্যাসাইনমেন্ট আর হলো অ্যাটেন্ডেন্স। 30 মার্চ, এই 30 মার্চ ছাত্রদের উপরে সম্পূর্ণ নির্ভর করে, এটা টিচারদের উপরে কিচ্ছু না। আর এই 30 মার্চ না পাইলে এখানে ভালো, সে কখনো ভালো গ্রেডও করতে পারবে, পাসও করতে পারবে না। আর ল্যাব কোর্স গুলো তো 40 আছে, কালকে এগুলো নিয়ে বলা হবে এখন ডিটেলস। সেখানে তো 40, সেখানে তো আরো খারাপ অবস্থা, আর ওইদিকে হলো 60। কাজেই এগুলোতে ভালো না করলে নাই। অনেক ছাত্র আছে কান্নাকাটি করতেছে, আমার কাছে আবেদন নিয়ে আসে, আমার কাছে বলতে বিশ্ববিদ্যালয়ের কাছে, যে আবার করে সুযোগ দেওয়া যায় কিনা অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার। সেই সুযোগ কি আর এখন হবে? আর হয়? আইন যেটা আছে সেটাই তো বহাল থাকবে, সেটা তো কারোর জন্য দেখে দিবে না। তাহলে আমাকে চিন্তা করতে হতো তখন, যখন আমি ওই সেমিস্টারের ছাত্র ছিলাম, আমাকে সবকিছু ফুলফিল করতে হবে, সব জমা দিতে, অন্তত 30 না পাই, 25 পাই, 20 পাই, 10 পাই, কিছু পাই। এমনও ছাত্র আছে, এমনকি একাধিক অনেক ছাত্র আছে জিরো পাইছে, তারা অ্যাসাইনমেন্টে নাই। তার মানে তারা খবরই নেই কই কি করছে না করছে, কি হয়েছে জানাও না, কিছু বলতে পারে না, বুঝলো না। এই বোধ ক্যাম্পাস, 2 ক্যাম্পাসই আছে, এই ক্যাম্পাসে আছে, ওই ক্যাম্পাসে আছে। যার জন্য আমি বারবার বলছি যে অ্যাসাইনমেন্ট হেন যখন পাবলিশ হবে ওটা লিখে রাখতে হবে, একটা খাতা বানাইতে হবে। 4 বছর 8 সেমিস্টার কেউ মনে রাখতে পারবে না কোনো কিছু, কিন্তু আমাদের কাছে তো রেকর্ড আছে, এটা তো সফটওয়্যার বেস, সফটওয়্যারে সবকিছু দেওয়া আছে, সেটা পাবো। কিন্তু আমাকে তুমি কই পাবা? বিশ্ববিদ্যালয়ে, আর বিশ্ববিদ্যালয়ে গেলে তোমাকে ওইভাবে দেখাবে না, সেটার জন্য অনেক ফর্মালিটি করতে হয় নতুন। ওইগুলো হ্যাসেল সহ্য করার দরকার কি? তোমার বই আছে, খাতা আছে, এক জায়গায় লিখে রাখলা, প্রত্যেক সেমিস্টারের অ্যাসাইনমেন্টে কোন সাবজেক্টে কত হবে, টেবিল বানায় বানায় লিখে ফেলতে হবে, এবং এই 8 সেমিস্টার পর্যন্ত। তারপরে হিসাব মিলায় দেখবা যে কোথায় ত্রুটি আছে, কোথায় কি করতে হবে। তখনই তো ধরা পড়ে যাবে যে আমার এখানে 0 আছে, তার মানে আমি কিছুই দেইনি, বা এখানে 5 পাইছি, আরো ইমপ্রুভ করার দরকার ছিল। তখনই তো ধরা পড়বে সব। ঠিক আছে নাকি? আর অনেকের মধ্যে আবার বদ্ধমূল ধারণা আছে বই খুলে লিখবো পরীক্ষার সময়, কিন্তু বাবারা সেই জিনিস তো এখানে সেই জিনিস নাই।
অ্যাসাইনমেন্ট দিয়ে কি করবো, 30 নাই বাদ দিলাম, মানে 70 আছে, আমি তো মানে 60 পাবো, 50 পাবো, সমানে বই ফিরে লিখে দেবো, কিন্তু এটাও কিন্তু সেই সাবজেক্ট না। এখানে কিন্তু সেই সব সুযোগ এখানে নাই। বুঝাইতে পারছি নাকি? আবার ইমপ্রুভমেন্ট দেওয়া যায় না, কিন্তু বি মাইনাস এর নিচে হলে ইমপ্রুভমেন্ট দেওয়া যাবে, বি মাইনাস এর উপরে গেলে ইমপ্রুভমেন্ট দেওয়া যাবে না, তাও আবার দ্বিগুণ ফি। অর্থাৎ এখন হলো 700 প্লাস বোধহয়, একটা কোর্সের জন্য 700 প্লাস টাকা জমা দিতে হবে রি এক্সামিনেশন ফি ইমপ্রুভমেন্ট দিতে গেলে। কিন্তু বি মাইনাস এর নিচে থাকতে হবে, বি মাইনাস এর উপরে গেলে হবে না। আবার অনেকে আছে, একটা ছেলে দেখি রেজাল্ট পাবলিশ হবে আগামী সপ্তাহে, এগুলো আমার তো সব মুখস্থ, কারণ আমি এগুলো নিজে হাতে করি, তো আমার এগুলো সব মুখস্থ, বোথ সফটওয়্যার এবং ম্যানুয়ালি সব একভাবে আমার চলে, যার জন্য আমার সব মুখস্থ। আগের বার সে ঠিকই পাস করে গেছিল, এইবার সে ফেল করে গেছে। একজন আছে এবার সে নিচে পাইছে, আগের আগের যে গ্রেড ছিল তার নিচের গ্রেড পাইছে। নিয়ম অনুযায়ী আগেরটাই ভ্যালিড থাকবে, সেটা ঠিক আছে, কিন্তু তার দরকার কি ছিল এইসব করার? টাকা তো নষ্ট করছেই, কোনো ইমপ্রুভমেন্ট তো কিছু হয়নি, বা ওদের জন্য আবার পারমিশন নিতে হয়, দৌড়াদৌড়ি করতে হয়, টাকা জমা দিতে হয় 750 টাকা। তাহলে আমার সুযোগ তো আছে এখনই, যখন যে সেমিস্টার আমি ছিলাম সেখানে সিরিয়াস হলে তো, তাহলে তো আমাকে আর এইসব হ্যাসেল সহ্য করতে হয় না, দরকার হয় না। তো এই হলো বিষয়, কাজেই সিরিয়াস হতে হবে ফর্মটা এই বিগিনিং, এটা মনে রাখবে, এই এখন হলো সেই সুযোগ। অ্যাসাইনমেন্ট কেউ কেউ আমি কিন্তু পোস্ট করে দিয়েছি, কোনো কপি করা যাবে না। তো 11th একটা ভুল করছিল, সে ওটা করে দিয়েছিল, কিন্তু যার জন্য আমি পোস্ট দিয়েছি সবার ইন্ডিভিজুয়াল জিনিসপত্র, কাজেই একটার সাথে একটা কপি করলে আমার কাছে সব রেকর্ড আছে, কাকে কোন আইডিতে কত কি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সব আমার কাছে। এই আমার তোমাদের মতো তো আমি বিদ্যাতে বন্দি করে রাখি না, আমার হার্ড কপিতে সবকিছু আছে। এই হার্ড কপি তোমাদের নমুনা দেখাই, দেখো কত মোটা হার্ড কপি তোমাদের এই অ্যাসাইনমেন্টের জিনিসপত্র, এই যে সব দেখাই দিতে, দেখছো 200 পাতার, এর মধ্যে আবার নানা ছোট ছোট পাতা আছে, দেখো কত, এই যে এই সব অ্যাসাইনমেন্ট, সব ক্লাস টেস্ট ইত্যাদির ম্যাটেরিয়াল সব এখানে ভলিউম। এগুলো আমি কখনোই কিন্তু এখানে বিদ্যা বন্ধ করে রাখি না এই সফট কপিতে, তাহলে এখানে যে কোনো সময় ডিস্ট্রয় হয়ে যেতে পারে। সব রেকর্ড এখানে আছে, কোন ছাত্রকে কি দেওয়া আছে না দেওয়া আছে সব দেওয়া আছে এখানে, বুঝতে পারছো? কাজেই ভুল করবে না, ওটা কিন্তু আনমার্ক থেকে যাবে, অর্থাৎ জিরো হয়ে চলে আসবে যদি ধরা পড়ে যে ওই অমকেরটা কপি করে জমা দিচ্ছে আর কি, এবং আমাকে মিসগাইড করার জন্য, চিট করার জন্য, যে এটা তো আমাকেই তো দিচ্ছিলেন স্যার, কিন্তু সেই সুযোগ তো নাই। আমি যার জন্য যে রেকর্ড এখানে রেখে দিচ্ছি, এই যে সব রেকর্ড অ্যাসাইনমেন্ট, সব অ্যাসাইনমেন্ট তোমাদের যত কিছু 50টা এখানে, কোন আইডিতে কাকে কি দেওয়া আছে সব দেওয়া আছে, ঠিক আছে? আমি সবকিছুতে ট্রান্সফার, কাজেই নিজের চেষ্টায় নিজে করার চেষ্টা করো, পারবা, না হলে নাই, ওই জিরো পাবা, জিরোই ফলে গ্রেড কম হবে, ইত্যাদি ফেল হবে, ঝুলতে থাকবা 4 বছর 8 বছর ধরে, 8 সেমিস্টার ধরে। ওকে, তাহলে আজকের মতো শেষ করে আগামীকাল রেডি হয়ে আসবা, ল্যাব ক্লাস করানো হবে, দেখি আমরা অনলাইনে ল্যাব ক্লাস কতটুকু করতে পারি। সেটাও তোমাদের জন্য একটা সারপ্রাইজ থাকবে, চমক থাকবে, তোমরা রিয়েলি অ্যাস্টনিশড হয়ে যাবে হাউ ইট ইজ পসিবল টু কন্ডাক্ট ল্যাব থ্রু অনলাইন as ফেস টু ফেস। তোমরা মনেই হবে না যে আমরা অনলাইনে ক্লাস করতেছি, জাস্ট এটাতে কষ্ট করতে হবে, শ্রম দিতে হবে, দক্ষতা অর্জন করতে হবে, বিষয় জানতে হবে, ম্যাটেরিয়াল বুঝতে হবে, তাইলে না পারবা, তাইলে না বুঝবা, এবং যে পড়াবেন সেও তাই জানবে। আবার এখানে কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড নাই, ল্যাবে কিন্তু অ্যাটেন্ডেন্ট থাকে, বা একজন ছাত্র ডেকে নিয়ে আসা যায় যারা বোঝে ভালো, অনেক ছাত্র আছে ভালো বোঝে, আমাকে অনেকেই তো ক্লাসে হেল্প করছে, কারণ ছাত্র হলো 60 জন 50 জন, একা সম্ভব? একা তো সম্ভব না, যার জন্য এক ছাত্রকে ডেকে নিয়ে আসতাম, ও আমাকে অ্যাসিস্ট করতো। ইনফ্যাক্ট আমার এই অ্যাসিস্ট্যান্টও ছিল, মানে সম্মানী দেওয়া, মানে টাকা দেয় বিশ্ববিদ্যালয় থেকে, 3টা 4টা ছাত্র ছিল অন্যান্য বিশ্ববিদ্যালয়ের, তারা আমার সাথে কাজ করে গেছে, কেউ চলে গেছে বাইরে, বুঝতে পারছো? কিন্তু এখানে তো সেই সুযোগ নাই, এখানে তো আমি অ্যাসিস্ট্যান্ট করে ডেকে নিয়ে আসতাম,
পারবো না। আর তোমাদের মধ্যে থেকে কাউকে বানানো যায় কিনা অ্যাসিস্ট্যান্ট সেটা আমি ট্রাই করবো। এবং প্রত্যেক সেমিস্টারে এরকম আমার একাধিক ছাত্র আছে যারা ভালো বোঝে, আমি এখানে চুপ থাকছি, বুঝাই দিছি, তারা অন্যদেরকে গাইড করছে, অ্যাসিস্ট করছে অন্যদেরকে পড়ার ক্ষেত্রে, বোঝার ক্ষেত্রে ইত্যাদি। আর যেখানে ও ভুল বলছে সেখানে আমি তখন ইন্টারফেয়ার করছি। আমি এরকম আগে তৈরি করে নিতাম, প্রত্যেক সেমিস্টারে আমার এরকম 3-4 জন করে ছাত্র আছে। তো তারা পারলে তোমরা পারবা না কেন? অবশ্যই তোমাদের পারার কথা। দেখি সেটাই তোমরা রপ্ত করতে পারো কিনা, তাহলে আমার সুবিধা হবে। তাহলে আমাকে কম কথা বলতে হবে, কম নির্দেশ দিতে হবে, তোমরাই ছেড়ে ফেলতে পারবা। ওকে, ভালো থাকো। আগামী ক্লাসে আসবা সবাই 4টার সময়, সরি 5টার সময়, 4টার না তো, আমি তো পোস্ট দিয়ে দিয়েছি 5টায় কালকে। তাহলে আজকের মতো শেষ এখানে, আমরা চলে যাই। কত বাজে? অনেক বাজে এখন। যারা নামাজ পড়তেছ নামাজ পড়ো। কারো কোনো জিজ্ঞাসা আছে? নাই নাকি? আমরা খুব শীঘ্রই এসি কারেন্টে চলে যাব, আর অল্প ক্লাস আছে এই ডিসির মধ্যে, আমরা ঘুরপাক খাচ্ছি, এরপরে এসি চলে যাব। এসিতে গিয়ে আরো ইন্টারেস্টিং জিনিসপত্র সেখানে, তারপরে আমরা চলে যাব ফিজিক্স পার্টে, ম্যাগনেটিজম, হ্যানাতন ইত্যাদি ইত্যাদি। তোমরা কেউ আবার ভুলে যায় না যে আমি ওসব কিন্তু ভুলে গেছি, স্বার্থবোধক গুলো ভুলে গেছে, তাহলে তো এইটুকুর মধ্যে আমাদের সারি ফেললেই হয়ে গেল। বিষয়টা কিন্তু তা না, সব মনে আছে। সেটা হবে শেষে, ওই পার্টটুকু হবে ম্যাগনেটিজমের সার্কিট টার্কিট, ওগুলো পরে হবে, শেষের দিকে হবে। স্যার স্যার ক্লাস টেস্টের কত মার্ক থাকবে, এবং গতবার একটা ক্লাস টেস্ট হয়েছে, আর ওইটার মার্কিং কেমন ছিল? কেমন ছিল? কিছুই ছিল না। কিছুই ছিল না। হ্যাঁ, তুমি কি জমা দিয়েছিলাম? দিছিল তো বোধহয় 12 জন না 10 জন, আমি তো সব রেকর্ড জমা দিয়েছিলাম, হয় নাই স্যার ওইটা। হয় নাই তো, মানে অনেকেরই তো ভুল কারোরই হয়েছে। হয়নি, একজনের বোধহয় হাফ হয়েছে। সেই ছেলেটাকে আর এখন দেখি না তো, সেই জন্য। আছে আমার কাছে রেকর্ড পত্র সব আছে, বুঝলি, পাতা উল্টালেই সব পাওয়া যাবে। এই যে দেখালাম তো, সেই বিদ্যা তো ওই সব কবিতা না, বিদ্যা হলে হাট কবিতা সব, মানে সব। ওই জন্য এই জিনিস আমি প্রত্যেকদিন নিয়ে এখানে বসি, যে কেউ যদি আমাকে চিট করে বা কনফিউজ করে, তাহলে এই যে বিদ্যা দেখা দিতে পারবো। আর সফট কপি তো অনেক সময় তো ওখানে ফ্যাব্রিকেট করা যায়, ফ্যাব্রিকেট বুঝো? হ্যাঁ হ্যাঁ, নকল। হ্যাঁ, ফ্যাব্রিকেট বুঝো? ওর মধ্যে কত কিছু ইনসার্ট করে বিতর্কিত করা যায়, কনফিউজ করা যায়, চিট করা যায়, তর্কে অবতীর্ণ হওয়া যায়, বিতর্কে অবতীর্ণ হওয়ার সুযোগ থেকে যায়। কিন্তু এটা তো তা না, সেই সুযোগ নাই এখানে আসলে অ্যাকচুয়ালি। ঠিক আছে, কাজেই ঠিক করো যা। 10 না কত আছে দেখবো, ওই লাল বোর্ডের মধ্যে সব লেখা আছে, টেবিল দেওয়া আছে, কত মার্কে ওখানে সব ডিস্ট্রিবিউট করা আছে, ক্লাস টেস্টে কত, অ্যাসাইনমেন্টে কত ইত্যাদি। সব ওইভাবেই তো মার্কিং হবে, ওর থেকে ব্যর্থ হবে না। স্যার আপনি দেখাবেন না আমাদের কোথায় কোথায় ভুল হচ্ছে, এবং লাইক অ্যাসাইনমেন্টে এটা হচ্ছে কি না হচ্ছে, যেন আমরা ইমপ্রুভ করতে পারি? ওর সুযোগ যদি আসে পরে কখনো, তখন দেখা যাবে সেগুলো, বুঝতে পারছো? ঠিক আছে। সুযোগ না আসলে থেকে, ছাত্র হলো 60 জন, ধরো এখন ধরো 35 জন 40 জন মনে করো, কয়জনকে দেখাবে? দেখাতে গেলে তো 40 জনকে দেখাইতে হবে, তার মানে এরকম কয়েকটা ক্লাস লাগবে দেখাইতে গেলে। বুঝাতে পারছি ঘটনা? সব তো এর মধ্যে দেখানো আছে, সেইগুলোরই অনুকরণ ওইগুলো করতে হবে, ওই অ্যানালজি এখানে বুঝছি থাকবে। বুঝছি স্যার। বহু প্রবলেম সলভ করা হয়েছে, বহু তথ্য তোমাদের দেওয়া হয়েছে, যে তথ্য দেওয়া হয়েছে এই তথ্য খালি সংরক্ষণ করে রাখতে পারলে, আর মেমোরাইজ করলে, রিকল করলে, আর তো কোনো সম্ভব হয় না। এই যে আজকে যেমন 2টা জিনিস, একটু আগে কতগুলো জিনিস বলে গেছে, এগুলো তো সব তো রিকল করতে হবে, বুঝতে হবে ওই জায়গায়। আর এইভাবে ভেঙে ভেঙে একাধিক সার্কিট একে একে ভেঙে ভেঙে লজিক্যালি এগুলো ডেভেলপ করতে হবে। ফাউন্ডেশন তো আমাদের তো এইভাবে হয় না, আমরা তো তোমাদের মধ্যে আস্তে 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 এই পর্যায়ে, কিন্তু একদিনে তো হয় না, এগুলো প্র্যাকটিস মেক্স করতে হবে, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস ছাড়া তো হয় না। আর এই জিনিসগুলো তো প্র্যাকটিসের জিনিস, সায়েন্স যত প্র্যাকটিস তত, এগুলো তো বিদ্যা মুখস্থ করে রাখার, ধারণ করার জিনিস না। ঠিক আছে? আর অ্যাসাইনমেন্ট যেগুলো দেওয়া আছে অত্যন্ত স্ট্যান্ডার্ড এবং ইউনিক, এটা অত সোজা না মনে করে এইসব কোশ্চেন বানানো। কাজেই এগুলো সলভ করতে পারলেই
তোমাদের ফরমেশনটা আরো ডেভেলপ হবে। আর সলভ করতে না পারলে বা না বুঝলে তো কি করার আছে, সেগুলোর জন্য তোমাকে পড়াশোনা করতে হবে, বই পুস্তক ঘাঁটতে হবে, লেকচার শিট খুলতে হবে, পাতা উল্টাইতে হবে, বই খুঁজতে হবে, কোথায় কোন লজিকে চ্যাপ্টার ভালো করে পড়তে হবে, বুঝতে হবে ইত্যাদি। ঠিক আছে? এবং সামনের যে অ্যাসাইনমেন্ট হবে সেখানেও তাই হবে, এইভাবেই চলতে থাকবে। সামনে তো আরো অ্যাসাইনমেন্ট হবে, আরো কিছু হবে, কত ইভেন্ট আছে, ইভেন্টের শেষ নাই। ফর্মাল পরীক্ষা, ফর্মাল কিছু অ্যারেঞ্জ করতে হয় না, বুঝছো? এগুলোতেই মূল্যায়ন করা যায় যে কে কি বুঝছে আর কে কি করছে। এগুলো হলো বিকল্প ব্যবস্থা ফর্মাল পরীক্ষা, বুঝতে পারছো? বিদেশে এইভাবেই টেস্ট করে, এইভাবেই পড়াশোনা করে সব বিশ্ববিদ্যালয়, বিদেশের সব বিশ্ববিদ্যালয়। এই আমাদের মধ্যে 3-4 ঘন্টা ধরে ধরে বসে বসে কলম পেশার নিয়ম কোথাও ওরকম নেই, খুব কম বিশ্ববিদ্যালয় আছে। আর মেধা জাজ করা হলো ইম্পর্টেন্ট ইস্যু তাদের কাছে। খাতা ভরে 3 ঘন্টা 10টা কোশ্চেন একেবারে আওড়া দিয়ে আসে, ওই জিনিস খুব কম বিশ্ববিদ্যালয় আছে। ঠিক আছে, আচ্ছা ভালো থাকো, আজকের মতো এখানেই শেষ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, আচ্ছা।